দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর খবর। সাথে আছি আমি রওশনারা তানিয়া। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে ময়মনসিংহ নগরবাসী। দিনে কিংবা রাতে মশারি টানিয়ে বা কয়েল জ্বালিয়ে সময় পার করতে হচ্ছে। অভিযোগ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে ছেটানো ওষুধ তেমন কোনো কাজে আসছে না। ফলে মশক নিধনে প্রতি বছর কোটি টাকা খরচ করলেও তেমন কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। অয়ন স্কুল ছুটির পর বাসায় ফিরে পড়ার টেবিলে বসেছে। কিছুক্ষণের মধ্যেই বাবা এসে জ্বালিয়ে দিয়েছেন মশার কয়েল। মশার কামড় থেকে বাঁচাতে শুরুতে মশারি টানিয়ে রাখলেও এখন দিনে রাতে জ্বালাতে হচ্ছে মশার কয়েল। মশার যে উৎপাত, মশারি দেওয়া সম্ভব হচ্ছে না, বাধ্য হয়ে কয়েল ব্যবহার করতে হইতেছে। কয়েল ব্যবহার করার পরেও বাচ্চাদের অসুস্থতা দিন দিন বাড়তেছে। ময়মনসিংহ নগরীর বেশিরভাগ ওয়ার্ডের বাসাবাড়ির চিত্র এটি। দিনে কিংবা রাতে সবসময় মশার উৎপাতে নাজেহাল সবাই। ফ্যান ছাড়ি তাও মশা কমে না, কয়েল ধরায় মশারি টানাই তাও ঘুমাইতে পারি না, খুব অসুবিধাতে আছি। সন্ধ্যার পরে আমাদেরকে অনেক মশার একটা অত্যাচারের মধ্যে আমরা থাকি। এমনি তো বাঁচছি না, পেটে ভাত খাইতে পারি না, আবার যদি মশা কামড়ায় রুগী হই তো আমার ফ্যামিলি বাইসা দেবো বাঁচতে। তথ্য মতে ময়মনসিংহ নগরীতে 2 অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় 1.5 কোটি টাকা। তবু সিটি কর্পোরেশনের ড্রেন আর খাল যেন মশার আবাসস্থল। প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের মান নিয়েও। এরা তো আহে ওষুধপাতি দেওয়া হয়ে যায়, দেওয়া হয়ে গেলে কি হবো, তার 2 দিন পরে আবার মশা এই আগের মতোই। মশার ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ দিচ্ছে কিন্তু ওষুধটা কোনো কাজে লাগছে না। মশক নিধনে আসলে সিটি কর্পোরেশনের কোনো কার্যকর পদক্ষেপ আগেও দেখিনি, এখনও দেখছি না। কিছুদিন পর পর ধোঁয়ায় আচ্ছন্ন করে এই নগরবাসীকে মশক নিধনের এক প্রকার ঔষধ ছিটাতে দেখা যায়, কিন্তু সেখানে আমরা কেরোসিনের গন্ধ পাই। এখানে আদৌ মশক নিধনের কোনো ঔষধ আছে কি না সেটি আমরা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। তা আসলে ওটি পরীক্ষা করা দরকার, এখানে কি আসলে মশক নিধনের ওষুধ ছিটানো হয় নাকি আই ওয়াশ করা হয়। তো যেটাই করুক, এখানে আমি মনে করছি এখানে দুর্নীতির কারণেই মশক নিধন সম্ভব হচ্ছে না এবং আন্তরিকতারও যথেষ্ট ঘাটতি আছে। মশার উপদ্রবের কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে মশা নিধনে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। গত সপ্তাহ থেকে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। 6টা ওয়ার্ড একবারে লার্ভিসাইড সকালবেলা বিকালবেলা অ্যাডাল্টিসাইড প্রয়োগ হচ্ছে, পাশাপাশি লিফলেট বিতরণ হচ্ছে এবং বাড়িতে বাড়িতে আমাদের লার্ভা শনাক্তকরণের টিম কাজ করছে। আজকে আমি নিজেও বাইরে গিয়েছি, আমাদের আরও অন্যান্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ ফিল্ডে গিয়েছেন, ওরা নিজে লিফলেট বিতরণ করেছেন, মানুষকে সচেতন করেছেন এবং আমাদের এই প্রোগ্রাম দেখে আসছেন। আসছে ডেঙ্গু মৌসুমে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ সহ মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন নগরবাসী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। এক সময়ের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র শেরপুরের মধুটিলা ইকো পার্ক। পাহাড় আর সবুজের সমারোহে গড়া এই বিনোদন কেন্দ্রটি অব্যবস্থাপনা, দুর্নীতি ও অবহেলার শিকার। পর্যটকের পদচারণায় মুখর হওয়ার কথা থাকলেও এখন এখানে আসা মানুষ ফিরছেন হতাশা নিয়ে। পর্যটন সমৃদ্ধ শেরপুর জেলায় বন বিভাগের উদ্যোগে 1999 সালে নালিতাবাড়ি সীমান্তে 380 একর পাহাড়ি বনভূমিকে কেন্দ্র করে গড়ে তোলা হয় মধুটিলা ইকো পার্ক। পর্যটকদের আকৃষ্ট করতে নির্মিত হয় ওয়াচ টাওয়ার, রেস্ট হাউস, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, কৃত্রিম লেক ও স্টার ব্রিজ। একসময় দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসতেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের পথে মধুটিলা ইকো পার্ক। নষ্ট হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো, মিনি চিড়িয়াখানার প্রাণীগুলোও হারিয়ে গেছে অনেক দিন আগেই। পর্যটকেরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। এখন মনে করেন যে 20 বছর আগে যে কাম করছে ওই কামই, এখন আর তো এর জন্য লোক এখন কম আসে, কোনো কাজ কাম নাই, কোনো কিছু নাই, শুধু খালি মানুষ আসে। 3-4 বছর থেকে লক্ষ্য করা যাচ্ছে শুরুতে যা সংস্কার হয়েছিল এর পর কোনো সংস্কার উল্লেখযোগ্যভাবে চোখে পড়ছে না। বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিবার পরিজনীয় লোকজন এসে এখানে নিরাপত্তাহীনতায় ভোগে। এইটা বন বিভাগ চেষ্টা করলে সর্বোচ্চ উদ্যোগী নিতে পারেন, এমনকি খুব সুন্দরভাবে এটা রক্ষণাবেক্ষণ করতে পারেন। প্রতি বছর পার্কটির বিভিন্ন স্থাপনার ইজারা থেকে প্রায় কোটি টাকা রাজস্ব আসে সরকারের ঘরে।
কিন্তু স্থানীয়দের অভিযোগ বন বিভাগের অসাধু কর্মকর্তাদের দুর্নীতি আর টেন্ডার বাণিজ্যের কারণে এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন হয় না। যারা এই পর্যটনের দায়িত্বে আছেন তাদের একটা অনীহা একটা প্রকাশ, শুধু এখান থেকে তারা অর্থ উপার্জনের নিশায় আছে, কিন্তু পর্যটনদের যে একটা সুযোগ সুবিধা এটা থেকে তারা বিমুখ পোষণ করে অবস্থানে আছে। টেন্ডারি ডকুমেন্ট সেল হয় না, শিডিউল সেল হয় না, সেইগুলি পরে নিজে থেকে তার সিলেক্টেড কিছু লোকজনকে সে নিজে সবকিছু রেডি করে দিয়ে পেয়ারগুলো আগেরই পুরাতন করা থাকে। সম্প্রতি পার্কটির ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। আদালতে দায়ের করা হয়েছে মামলাও। একই বিডি তার 2টা খামে এবং 2টা শিডিউলে ড্রপ করেন এবং তার বিডি কম থাকার পরও তাকে মনোনয়ন করেন। আমি এই পরিপ্রেক্ষিতে তাকে উকিল নোটিশ দিই। উকিল নোটিশে সে আংশিক সত্যতা স্বীকার করে। তার পরবর্তীতে আমি মামলা গ্রহণ করি মহামান্য আদালতে। এই অসাধু বন কর্মকর্তার জন্য আমাদের শেরপুর বন ধ্বংসের পথে এবং পর্যটন ধ্বংসের পথে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তা। এরকম কোন মায়ের পুত জন্ম হয় নাই বাংলাদেশে, অন্তত আমার এগুলো নিয়ে কথা বলতে পারে। এটা যদি বলে থাকে সে পাপ করছে, সে তার খোদার কাছে জবাব দিতে পারবে না। কথা বুঝছেন? এগুলা ওয়াদ উচ্ছেদ করে না। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি মধুটিলা ইকো পার্ক। সঠিক পরিকল্পনা আর সৎ প্রশাসনিক ব্যবস্থাপনা থাকলে এটি হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। তাই দ্রুত সময়ের মধ্যে দুর্নীতির বিষয়ে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। জামালপুরের মাদারগঞ্জে গ্যাস কূপ খনন কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রত্যাশা অনুযায়ী গ্যাস মিললে এই কূপ থেকে দৈনিক পাওয়া যাবে গড়ে 10 মিলিয়ন ঘনফুট। কূপ খনন ও গ্যাস উত্তোলনের খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী। জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় ভূতাত্ত্বিক জরিপে গ্যাসের সন্ধান মিলেছে। পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কূপ খননের কার্যক্রম শুরু করে বাপেক্স। ইতিমধ্যে কূপ খননের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিক কর্মচারী সহ 250 জনের একটি টিম চলতি বছরের জানুয়ারি মাস থেকে দিনরাত এই কূপ খননের কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কূপটির 2800 মিটার খননের প্রায় লক্ষ্যস্থলে পৌঁছে গেছে বাপেক্স। খননকৃত কূপটির 3টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা যাচ্ছে। টিএসটির মাধ্যমে গ্যাস টেস্ট করব, এরপরে আমরা বলতে পারবো এখানে কি পরিমাণ গ্যাসের মজুদ আছে। প্রকৌশলী কর্মকর্তা এবং স্থায়ী কর্মচারী ও অস্থায়ী কর্মচারীর মাধ্যমে খনন কার্যক্রম চলতেছে, যেখানে বাপেক্সের একটা অত্যাধুনিক রিগ বিজয় 10-এর মাধ্যমে খনন কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আমরা শেষ করার জন্য দিন রাত 24 ঘন্টা শিফটিংভাবে কাজ করি। গ্যাস উত্তোলন হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমরা এখানের যে কাজটা আমরা শুরু করছি সেটা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। কাজের কোয়ালিটি বিদেশি কোম্পানির সেম সমস্যা নাই। সারারাও বিদেশি কোম্পানির সেফটি অনুযায়ী কাজ চলে। নির্দিষ্ট টাইমেই মনে করেন আমাদের খনন কাজ শেষ হওয়ার কথা। কাজটি সফলভাবে সম্পন্ন হলে প্রতিদিন গড়ে গ্যাস পাওয়া যাবে 10 মিলিয়ন ঘনফুট। এই কূপ থেকে উত্তোলিত গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। এতে দেশের অর্থনীতি ও শিল্পায়ন আরও গতিশীল হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেত্রকোনা জেলার 10টি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে 58টি ছোট বড় নদী। তবে কালের বিবর্তনে 30টি নদী মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে 11টি নদী। বাকি 17টি দখল ও দূষণের কবলে পড়ে বিপন্ন অবস্থায় আছে। কথায় বলে কাজীর গরু কেতাবে আছে, তবে গোয়ালে নেই। ঠিক যেন একই অবস্থা নেত্রকোনার নদীর সংখ্যায়। মানচিত্রে 58টি নদী থাকলেও প্রকৃত অস্তিত্ব রয়েছে মাত্র 11টির। নাব্যতা হারিয়ে ধুঁকছে 17টি নদী। অপেক্ষায় যেন বিলুপ্ত 30টির ভাগ্য বরণের। প্রাকৃতিক দুর্যোগের চেয়ে নদী ধ্বংসের জন্য দায়ী মানুষের লোভ। দখল দূষণ ছাড়াও বালু উত্তোলন ও শিল্প কারখানার বর্জ্যে বিলীন হচ্ছে নদী। নদীর উৎসস্থলগুলোতে বাঁধ এবং অপরিকল্পিত বাঁধের জন্য সেই নদীগুলো মরে গেছে। বিশেষ করে নেত্রকোনার যে মগরা নদীটি, সেই মগরা নদীটি এঁকে বেঁকে নেত্রকোনার
দুটি উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। বিশেষ করে নেত্রকোনার সদর উপজেলার পৌরসভার মধ্যে দিয়েই সেই নদীটি প্রবাহিত হয়েছে। এই নদীটি ত্রিমোহনী একটি অপরিকল্পিতভাবে রেগুলেটরের কারণেই সেই নদীটি মরে গেছে। পলি করে ভরাট হয়ে গেছে, এরপরে আছে বাসাবাড়ির আবর্জনা ফেলা। নদী খননের কোনো কার্যক্রম কেউ নিচ্ছে না। এর মধ্যে আমরা দেখলাম পুরোধল একটি নদী খনন করা হয়েছে, কিন্তু নেত্রকোনা, মগরা, ধনু, সুমেশ্বরী, কংস নদী যদি খনন করা না হয়, আমরা 2-4-5 বছরের মধ্যে এই নদীটার পানি আর পাবো না। এত অনাচারের মাঝেও টিকে আছে কংস, ধনু, মগরা, সোমেশ্বরী সহ বেশ কিছু নদী। তবে কোথাও বালুচর, আবার কোথাও শুকিয়ে খাল হয়ে যাওয়ার প্রভাব পড়েছে কৃষি ও মৎস্য খাতে। তাই শিগগিরই খননের দাবি জানালেন স্থানীয়রা। সমস্যা আনের দান করুন যায় না, অন্য কৃষি মিষ্টি করুন যায় না পানির ইয়েতে। ধরুন সাইডের পানি তো ধরুন এই চৈত মাসের লেয়ার জায়গা নিচে করে ইরি ফসলও সুষ্ঠুভাবে করুন যায় না। দাবি নদীটা খুদায় দিত, আমরা জনগণের একটা ভোগা রইল। আগে তো আমরা এই নদীর পানি দিয়া এই এলাকার সবাই আমরা গৃহস্থী করতাম, মাছও পাইতাম, মাছও খাই, আমরা ভালো মাছ খাইতে আসছি। ওখানে এই নদীটা শুকান নিয়ে আমরা তো মাছ টাছও পাই না, আর এলাকার মধ্যে পানির লাগে না আমরা কষ্ট করন লাগে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত দখলমুক্ত অভিযান চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। কর্মকর্তা বলছেন, খনন ছাড়াও স্থানীয়দের সচেতন করতে তৎপর তারা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিন্তু নেত্রকোনা জেলায় এই যাবৎ পর্যন্ত 95টা নদ নদী আমরা আইডেন্টিফাই করেছি, এবং এই 95টা নদ নদীর মধ্যে অনেক নদ নদী কিন্তু তার প্রাকৃতিক অবস্থা হারিয়ে ফেলেছে এবং বিপন্নকর অবস্থায় গঠিত হয়েছে। আমরা এটার মধ্যে 18টা ছোট নদ নদী খনন করেছি এবং প্রবাহ সচল রাখার চেষ্টা করছি। আর পর্যায়ক্রমে আমাদের যে নদীগুলো রয়েছে খননের আওতায় আমরা নিয়ে আসবো এবং এই জন্য আমাদের প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। সচেতন মহল বলছে, শুধু আশ্বাস নয়, শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে কেবল ইতিহাস হয়েই থেকে যাবে নেত্রকোনার নদীগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।